আপনি কি ব্যাচেলর? সরি, এটা কি ধরনের প্রশ্ন? বাড়ি ভাড়া নিতে গেলে বাড়িওয়ালারা যে ধরনের প্রশ্ন করে সেটা সেই ধরনের একটা প্রশ্ন। ও, আপনি বাড়িওয়ালা? জি না, আমি ভালোবাসা খুঁজতেছি। জি জি, ভালো যোগ বাসা, ভালোবাসা হৃদয় থেকে বের হয়ে আসা ভালোবাসা না, ইট কাঠ রড দিয়ে তৈরি ভালো একটা বাসা, বসবাসের উপযোগী তেমন একটা বাসা খুঁজতেছি। কিন্তু ব্যাচেলর হওয়ার কারণে সেই বাসাটা পাইতেছি না। সেম প্রবলেম আমারও। অ্যাকচুয়ালি আমিও ব্যাচেলর হওয়ার কারণেই বাসা পাচ্ছি না। মাসের আজকে শেষ দিন, আজকে যদি বাসা না পাই তাহলে রাস্তায় থাকা ছাড়া মনে হয় কোনো উপায় নেই। হ্যাঁ, আজকে মাসের শেষ দিন, রাস্তায় থাকা ছাড়া আসলেই উপায় নেই। কিন্তু আমাদের দেশে তো মেয়েদের রাস্তায় থাকা নিরাপদ না, সো রাস্তায় থাকা সম্ভবও না। আচ্ছা ভাই, আপনি তো নিজের জন্য বাসা খুঁজছেন, আমাকে কি কোনোভাবে একটা বাসা ম্যানেজ করে দেওয়া যায়? আরে নিজের জন্যই তো বাসা পাইতেছি না, সেক্ষেত্রে একটা ব্যবস্থা অবশ্য করা যায়, তাতে দুইজনের প্রবলেমই কিন্তু সলভ হয়ে যায়। কি সেটা? যেহেতু ব্যাচেলর হওয়ার কারণে আপনিও ভালোবাসা পাইতেছেন না, আমিও ভালোবাসা পাইতেছি না, সেক্ষেত্রে আমরা যদি একটু ভালোবাসার অ্যাক্টিং করি, মানে স্বামী স্ত্রীর ভূমিকা অভিনয় করি, তাহলে বাসাটা পাইতে পারি। অসম্ভব না, এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব বলতে পারেন যদি এটা জেনুইন বিয়ের ব্যাপার হইতো। ব্যাপারটা তো তা না, অ্যাক্টিং। বাসা ভাড়া নেওয়া হয়ে গেলে তারপর আপনি আপনার মতো, আমি আমার মতো, সংসার তো কিছু দেখতেছি না। ফুল ফার্নিশড। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডুপ্লেক্স। ওপরে আমি থাকি আর নিচটা পুরোপুরি খালি। তাই ভাবলাম যে এটাকে ভাড়া দিয়ে দিই, কেননা একা একা ভালো লাগে। ভাড়াটে এলে কী হয় যে একটা আড্ডাও হয়, জি স্যার, সময়টাও কাটে। জি স্যার। আমাদের পূর্বপুরুষ কিন্তু মুর্শিদাবাদের। ও, আমার দাদা প্রচুর জমিদারি ছিল। না মানে সিরাজউদ্দৌলার তো ওখানেই গফুর শেখ আপনার দাদার নাম। জি। 1947-এ জি। আমার দাদা এপারে চলে আসে। আচ্ছা। এসে এখানে জমি জমা বাড়ি ঘর দর সব কিছুই করে। আমার বাবা ছিলেন জন্মগত বাড়িওয়ালা। বাহ। উনি সারা জীবন শুধু বাড়ি ভাড়া দিয়েই কাটিয়েছেন। খুব। এবং আমাকেও বলে গেছেন যে এই বাড়ি তুই ভাড়া দিয়ে যাবি, এটাই তোর ট্র্যাডিশনটাকে তুই বজায় রাখবি। অ্যাকচুয়ালি 2 মাস আগে আমার বাবা মারা গেছেন কিচেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে উনি কি কিচেনে মারা গেছিলেন? না না না। ও আচ্ছা, আপনার বাবা কি এই ব্যাচেলর ভাড়া দিতেন না? সে এক ইতিহাস। ও আসলে আমার বাবা মারা যাওয়ার আগে হুম আমায় বলে গেছিলেন যে কীভাবে আদর্শ বাড়িওয়ালা হয়ে উঠতে হবে। তো সেই কারণেই আদর্শ বাড়িওয়ালা হওয়ার কয়েকটা নির্দেশ উনি দিয়ে গেছিলেন। হ্যাঁ। ওয়াশিং মেশিন, আচ্ছা, মানে এটা আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, একদম কারেন্ট এবং রানিং। আর তার মধ্যে প্রধান নির্দেশ ছিল কোনো ব্যাচেলারকে ভাড়া নেওয়া যাবে না। আচ্ছা। তো স্যার, মানে ব্যাচেলরকে কেন ভাড়া দেওয়া যাবে না সেটা কি, মানে উনি কি সেই সম্পর্কে কিছু বলে গেছেন? অবশ্যই বলে গেছে, ব্যাচেলারদের মতো খারাপ বলে কিছু হয় না। ডাইনিং ডাইনিং আমার বাবা বলেছেন যে এরা একজনকে নিয়ে এসে 3 জনকে নিয়ে ঢোকায়। তার উপর আবার ফুর্তি, পার্টি, রাত দুপুরে পার্টি, থাকা যায় না। মাঝে মাঝে তো আবার ইয়ে নিয়েও চলে আসে। কি দাও? না তাহলে মেয়ে। ভাবুন, মাসের পর মাস জামা কাপড় কাচা নেই, দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। গেলেই যেন মনে হচ্ছে যেন জন্মদিনের ভাত বেরিয়ে আসছে। তার উপর তো আবার টাকা পয়সা না দিয়ে কেটে নাকি সাংঘাতিক ডেঞ্জার। একটা ছিল তো 6 মাস থাকার পর টাকা পয়সা না দিয়ে হাওয়া। ও, একটা ছেলে 6 মাস ভাড়া না দিয়ে হাওয়া হয়ে গেছে, তারে মাফ করে দিচ্ছে আপনার বাপ। তাহলে আপনার বাপ তো মানে অনেক জনদরদি না। ছেলে। ছেলেটা এসে বললো যে আমার বাবা মা মারা গেছে।
হ্যাঁ। থাকলো। পরে খোঁজ নিয়ে জানলাম যে তার বাবা মা দিব্যি বহাল তবিয়েতে বেঁচে আছে। বাবা মা যে ভাড়ার টাকাটা পাঠায় সেটা সে তার গার্লফ্রেন্ডের পেছনে ওড়াচ্ছে। ভাবুন কি অবস্থা। তারপরেই তো বাবা বললেন যে এরা হচ্ছে একদম নিকৃষ্ট মা, এদেরকে একদমই ভাড়া দেওয়া যাবে না। ব্যাচেলরদের ব্যাচেলারদের একদম সাংঘাতিক জিনিস এরা। তাহলে আপনি তো আপনি তো বিবাহিত নিশ্চয়ই। ব্যাচেলার ও বাবা। না স্যার, জিজ্ঞেস করছিলাম আপনি বিবাহিত কিনা। আমি ব্যাচেলার। ও, মানে কপাল ভালো যে আপনি আপনার বাপের ডাইরেক্ট মানে নিজস্ব সন্তান, নাহলে তো এই বাড়িতে আপনিও থাকতে পারতেন না ব্যাচেলর হওয়ার কারণে। আই লাইক ইউর জোক। আসলে আমার ব্যাচেলার হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, তো সেটা আমি এখন আপনাদের বলব। এখন আপনি বলুন যে আপনার পেশাটা কি? বিজনেস, শেয়ার বিজনেস করি, আর আমার ওয়াইফ হাউস ওয়াইফ। তার মানে সিঙ্গেল ফ্যামিলি, জি, নো বাচ্চা কাচ্চা। নো বাচ্চা কাচ্চা। ভেরি গুড, আমি আপনাদের দেবো। থ্যাংক ইউ। 1 বেডরুম সঙ্গে অ্যাটাচ বাথ আর একটা ড্রয়িং রুম অ্যান্ড ডাইনিং। ওকে? জি। এক রুমে কিভাবে থাকবো আমরা? কেন, আপনাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই? হ্যাঁ, থাকতে কি অসুবিধা হবে? না মানে মানে অ্যাডভান্স একটু, মানে এখন তো মানে ভবিষ্যতে যদি বাচ্চা কাচ্চা, সেটা যখন ভবিষ্যতে তখন দেখা যাবে, কোন সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা লিমন সাহেব, আমার কিন্তু 2 মাসের অ্যাডভান্স আর কিছু কন্ডিশন আছে। না কন্ডিশন জানি, রাত 11টার পরে বাসায় ঢোকা যাবে না, ছাদে যাওয়া যাবে না, বন্ধু বান্ধব নিয়ে এখানে আড্ডা ফাড্ডা দেওয়া যাবে না, গেস্ট আসলে বেশি দিন থাকতে পারবে না, এই তো। ভেরি গুড। আপনি তো বাড়িওয়ালাদের যে কন্ডিশনগুলো, ওগুলো তো বেশ ভালো তোতা পাখির মতো মুখস্থ করে নিয়েছেন। না স্যার, এটা তো অটো মুখস্থ হয়ে গেছে। আসলে সব বাড়িওয়ালারাই তো মানে একটা মানে তারা একটা তো নিয়ম করছে, একই ধরনের নিয়ম, সো সেটা সবাই জানে ঢাকা শহরে যারা বসবাস করে, ওটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ওই যে মানে ব্যাচেলর কেন ভাড়া দেন না, সেটা আমার ইচ্ছা করে কি মানে এটা একটা সময় জানবো আপনার কাছ থেকে। নিশ্চয়ই একদিন আমি নিশ্চয়ই আপনাদের বলবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে ওই করো, অ্যাডভান্সের টাকা দিয়ে দাও। আমার তো তোমার ব্যাগে তো রাখছি, টাকা দাও। ওকে, থ্যাংক ইউ। তাহলে স্যার উঠি আজকে আমরা। হ্যাঁ, আজকে আপনারা উঠুন। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দাঁড়ান, যাবেন না। আপনি অ্যাডভান্স করলেন কেন বাসা? তো বাসা ভাড়া নেবো, অ্যাডভান্স করবো না? আপনি যে বলছিলেন না যে আপনি একটা ভালো মানুষ, আদতে আপনি খুবই দুশ্চরিত্র এবং বদ টাইপের একটা মানুষ। দেখেন, একজন অন্ধ যখন একটু দেখতে পায়, প্রথম সে কোন কাজটা করে জানেন? হাতের লাঠিটা যেটা ভর দিয়ে এতদিন সে হাঁটতো, ওইটা ফালায় দেয়। ঠিক সেম কাজটা আপনি আমার সঙ্গে করতেছেন। আমি করলাম আপনার উপকার, আর আপনি আমার দুশ্চরিত্র বলতেছেন। হ্যাঁ বলতেছি। আপনি শুনলেন যে একটা রুম ভাড়া হবে, তারপরেও আপনি বাসাটা নিলেন, এটা হচ্ছে আপনার বদ মতলবের একটা অংশ। ভাবছেন আমি কিচ্ছু বুঝবো না? দেখেন, সস্তায় এত ভালোবাসা কোথাও পাইবেন না। এখন আপনার এইভাবে থাকতে ইচ্ছা করলে থাকেন, নিলে থাকেন না, অন্য বাসা খোঁজেন, যান। মানে আমি যে অ্যাডভান্সের 5,000 টাকা দিলাম সেটা ফেরত দেন, আমি তো বাসা নিচ্ছি না। আরে ভাই, আমার পকেটে টাকা থাকলে আমিই তো বাড়িওয়ালারে টাকা দিতাম। তার মানে আপনার পকেটে অ্যাডভান্সের টাকা নেই, সেই জন্য আপনি আমাকে কনভিন্স করছেন, তাই না? দেখেন, সমস্যার কিছু নাই, লাগলে আমি ড্রয়িং রুমে থাকুন। তারপরে যদি আপনার মনে হয় যে আমি গিয়ে বেডরুমে ধাক্কাধাক্কি করতে পারি, ধাক্কাধাক্কি করলেও তো উপায় নাই, বাড়িওয়ালা তো টের পাবে, এটা তো ডুপ্লেক্স, উপরে সে থাকে।
তারপরেও যদি আপনার মনে হয় যে বাড়িওয়ালার খুন করে আপনার বেডরুমে ঢুকবো, ওই রকম ভয়ঙ্কর আমি লোক, তাইলে আপনার এই বাসা নেওয়ার দরকার নাই। সামনে মাসের প্রথম দিকে আইসা আমার কাছ থেকে টাকাটা নিয়ে যান। স্যার স্যার একটা ঝামেলায় পড়ে গেছি স্যার। কি হয়েছে? স্যার আমার বউ অসুস্থ স্যার, আমার 3 দিনের ছুটি লাগবে স্যার। সে কি, তোর বউয়ের কি হয়েছে? স্যার আমার বউয়ের তো খুব খারাপ অবস্থা, আর পা ভেঙে গেছে। সে কি, কোন পা ভাঙলো তোর বউয়ের? বাম পা স্যার, খুব খারাপ অবস্থা স্যার। দেন না স্যার, 3 দিনের ছুটি দিয়ে দেন স্যার। শোন 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 শোন, তোকে আমি 3 দিনের না, তোকে আমি 3 মাসের ছুটি দেবো, সঙ্গে তোকে টাকাও দেবো। তুই একটা কাজ কর, তুই তোর বউকে একটা কল কর, তোর বউকে কল করে বল যে আমি কথা বলতে চাই, মানে আমি জানতে চাই কিভাবে তোর বউ এরকম একটা ঘটনা ঘটালে। কল কর। আমার বউ স্যার একটা তো ঝামেলা হয়ে গেছে স্যার। কি হলো আবার? স্যার ওই যে আপনাকে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, আমার সে কি? বউয়ের না স্যার, তাহলে আমার মার পা ভেঙে গেছে স্যার। এক চর মেরে তোর দাঁত ভেঙে দেবো আমি, হরামজাদা। বউ না এখন তোর মা, মিথ্যে কথা বলার জায়গা পাও না? হ্যাঁ, আমার তুই আজকে সকালবেলায় যখন ওই মানে টায়ার সারাবার নাম করে টাকা নিয়েছিলি, তখনই বুঝেছিলাম তুই একটা কিছু ঝামেলা করবি। হ্যাঁ, আমার ড্রাইভারি করিস, আমার গাড়ি চালাস, আর আমাকে তুই বোকা ভাবস, তাই না? আর এখন তুই ওই টায়ার সারাবার নাম করে টাকা নিয়েছিস বইয়ের পা ভেঙে গেছে বলে। হ্যাঁ, আর সেই টাকা নিয়ে তুই সুমন পাটোয়ারির ড্রাইভার রুস্তমের সঙ্গে কক্সবাজারে যাচ্ছিস ফুর্তি করতে। আমি আর কিছুই বুঝি না। এই ইনফরমেশন আপনি কেনা দিছে? হ্যাঁ, ও তো ভুল কথা বলছে। আমি কক্সবাজার যাবো কেন, আমি তো সিলেট যাচ্ছি। এই তো সত্যি কথাটা বলে ফেললি। হ্যাঁ, সিলেট? আমি তো জানতাম তুই সিলেট যাচ্ছিস, তোদের টিকিটও কাটা হয়ে গেছে। তোর মুখ থেকে সত্যি কথাটা বলার জন্যই আমি ওই কক্সবাজার শব্দটা বলেছিলাম। যা, তোর চাকরি নট, গেট আউট থেকে। না স্যার এরকম করেন না স্যার। আমি তো একদম মাঠে মারা যাবো। আমার ঘরে মা রয়েছে, বোন রয়েছে, বউর সাথে একটা ছোট বাচ্চা আছে স্যার। না খেয়ে মরে যাবো স্যার, আমার চাকরি থেকে বাইর করে দিয়েন না স্যার। এই হচ্ছে তোদের বাঙালিদের সমস্যা। হ্যাঁ, একদিকে ভুলভাল কাজ করবি, মিথ্যা কথা বলবি, আবার স্যার স্যার বলে আমার সরল নির্মল হৃদয়টাকে তরল করে দিয়ে কাজও উদ্ধার করবি, তাই না? আমি কিছু মানি না, আমি অত্যন্ত কঠোর। গেট আউট, বেরিয়ে যা, তোরা চাকরি নেই, নট। স্যার প্লিজ স্যার দয়া করেন স্যার, এই গরিবের প্রতি স্যার, প্লিজ স্যার। নো দয়া, কোনো দয়া নেই আমার কাছে এখন, দয়া মায়া বলে কিছু নেই। তুই বেরিয়ে যা, কারণ আমি বুঝে গেছি তোদের মতো মিথ্যুকদের এই চাকরি দিয়েই আমি সব থেকে বড় ভুল কাজ করেছি। আর শোন, এই জীবনে তোর মুখ আমি আর দর্শন করতে চাই না, বুঝলি তো? গেট আউট, বেরিয়ে যা এখান থেকে। আর বেরোবার সময় ওই কেটে যে টুলেট শব্দটা লেখা আছে কাগজে, ওটাকে ছিঁড়ে দিয়ে চলে যা। আর শোন, এই জীবনে তোর এই মুখ যেন আমাকে না দেখতে হয়, বুঝলি তো? আউট। স্যার আবার স্যার, বেরো ওখান থেকে, বেরিয়ে যাও, আউট। কি ব্যাপার, কালকে যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে সংসারই করবেন না। আজকে আমার আগে এসে হাজির। দেখেন, আপনি যদি এভাবে কথা বলেন তাহলে কিন্তু আমি আবার চলে যাব। আচ্ছা ঠিক আছে, এভাবে কথা বলবো না তাইলে। চলেন সংসার শুরু করি। দরজাটা আপনি খুলেন পয়লা। হ্যাঁ লিমন ভাই, হ্যাঁ কেমন চলছে সংসার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমন ভাই বাহ, বসেন। খুব ভালো। হ্যাঁ, বসেন বস। বসেন। ভাবি কোথায়? হ্যাঁ এই শুনছো? হ্যাঁ, এই যে বাড়িওয়ালা আসছে, রমন ভাই। আসো আসো। কেমন আছেন ভাবি? হ্যাঁ, বসো। আচ্ছা বসবা কি, ভাইদের নাস্তা দাও। না আমি এখন নাস্তা করবো না, কারণ আর কিছুক্ষণ পরে দুপুর গিয়ে ভাত খাবো। হ্যাঁ তাহলে বাদ দাও, দরকার নাই। আচ্ছা ভাবি, আমি কিন্তু মাঝে মাঝে এসে একটু আড্ডা দিয়ে যাবো, আপনার কোনো আপত্তি নেই তো? আরে না,
কি বলেন রহমান রহমান ভাই, আপত্তি থাকবে কেন? আচ্ছা, গুড, ভেরি গুড, জি, অসুবিধা নেই, আপনার যখন ইচ্ছা আসবে। গুড। আরে ভাই, আমার বউটা খুব অন্যরকম একটা মেয়ে। হ্যাঁ, খুবই অসাধারণ, সবার কপালে এরকম বউ জোটে। খুবই ভালো। আচ্ছা, তাহলে লিমন ভাই আমি তাহলে আজকে উঠি ভাবি, পরে না একদিন না, আসবো। দুপুরে খাওয়া দাওয়া করুন। আপনি থাকেন, থাকেন, সুবিধা আছে, আপনি থাকেন, থাকেন। হ্যাঁ, না, আজকে আর দেরি হয়ে যাবে, আমার অন্য একটা কাজও আছে, আমি পরে একদিন এসে খাবো খুন। ঠিক আছে, আসি ভাবি, আসি। হ্যাঁ, ওকে। বাবা, আচ্ছা, আমরা দুপুরে আজকে কি খাবো? ও সরি, হাত ধরছেন কেন আমার? হাত তো ধরাই যায় ভাই, তার বউর হাত ধরবো না মানে সে মানে আর একটু বিশ্বাসযোগ্য হইলো যে আপনি আমার বউ। যখন তখন হাত ধরবেন না, একদম হাত কিন্তু কয়টা ফেলাবো। ও আচ্ছা, যখন তখন ধরা যাবে না। আচ্ছা ঠিক আছে, যখন তখন ধরলাম না, কিন্তু কোনো এক সময় ধরা যাবে। আচ্ছা, হাত ধরা বাদ। তাহলে দুপুরে আমরা কি খেতেছি? সেটা আমি কি জানি? আমার খাবার আমি রান্না করে নিচ্ছি, আপনি কি খাবেন সেটা আপনি জানেন, আপনারটা আপনি অ্যারেঞ্জ করেন। তো স্বামীর সঙ্গে কেউ এইভাবে কথা বলে নাকি? কে স্বামী? আমি মানে ফেক হইলেও তো স্বামী ভাই। আচ্ছা থাক, অসুবিধা নাই, আমি বাইরে হোটেলে গিয়ে খেয়ে নেবো, ব্যাপার না। আপনার ইচ্ছা। আরে কি ব্যাপার, আপনি এই সময়? ঘুমাবো। ঘুমাবো মানে কি? ঘুমাবো মানে ঘুমাবো না, রাইতে এখন ঘুমাবো না। আপনি আর আমি কি এক রুমে ঘুমাবো? হ্যাঁ, রুম তো একটাই, আমরা তো একটা রুমই ভাড়া নিয়েছি। রুমটা যখন ভাড়া নেওয়া হচ্ছে তখন আপনি বলছেন যে আপনি ড্রয়িং রুমে ঘুমাবেন। আরে ভাই, তখন বলছি, তখন না বললে তো আপনি এই বাসায় ভাড়া নিতেন না, তাহলে তো রাস্তায় থাকতেই তো। মানে কি এসব? আপনার আপনার কোনো কথার সাথে কি কাজের মিল পাওয়া যাবে না? আর মানে ঘুমাই, সমস্যা কি? ঘুমাবো তো ভাই, সমস্যা কি আছে? অবশ্যই সমস্যা আছে। যান, যান ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবেন, যান। আমি এখন ড্রয়িং রুমে গিয়ে ঘুমাইলে সর্বনাশ হয়ে যাব। কি সর্বনাশ হবে? আরে বাড়িওয়ালা বুঝে বলে আপনি আর আমি হাজব্যান্ড ওয়াইফ না। সে কিভাবে বুঝবে? আমি এই রুমে ঢুকছি কেন? আমি তো সোফায় শুয়েছিলাম, সে দোতলা থেকে উকি দিয়ে কয়, কি ভাই রাগারাগি নাকি? বলতেন যে রাগারাগি। আজকে কোনো রাগারাগি, কালকেও কোনো রাগারাগি, পরশু রাগারাগি, ডেলি রাগারাগিই থাকে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? ঘুমাই, কোনো সমস্যা নেই, ঘুমাই পড়ি। বাড়িওয়ালা তো প্রত্যেক দিন সারা রাত জায়গায় পাহারা দিবে না যে আপনি ড্রয়িং রুমে ঘুমাচ্ছেন নাকি বেডরুমে? আরে ভাই, পাহারা দিব কি দিব না এটা নিয়ে টেনশনে থাকলেও তো সারা রাত্র ঘুমাবে না। তাহলে যান, আপনি কি, আপনার যেহেতু আমার তো এই রুমে ঘুমাইতে অসুবিধা নেই আপনার সঙ্গে, আপনার যেহেতু অসুবিধা, আপনি যান গিয়ে সোফায় ঘুমান, যান। আমি যে শুমো, 1 সেকেন্ডের মধ্যে আমার ঘুম চলে আসবে। বালিশটা রাখলাম, বালিশ আমি না। দুনিয়া মেহফিল। 1 সেকেন্ড, ঘুমাই যাবো। কি সমস্যা? হঠাৎ মনে হলো যে এখন গলায় একটা কাটা বাজছে। হোয়াট? আপনি খাওয়া দাওয়া করছেন তো 3-4 ঘন্টা আগে, এতক্ষণ আপনার কাটা বাজছে? আর ওই পেটের থেকে কাটা উঠে আসতে পারে না। পেটের থেকে কাটা গলায় উঠে আসে? গেছে গেছে, ঘুমায় যাই। হ্যাঁ, ঘুম পাড়ানি মাছি পিসি মদের বাড়ি এসো, খাট নাই চোখে নাই চোখ পেতে কি করতেছেন আপনি এগুলা? ঘুম পাড়াইতেছি কাকে? নিজেরে, নিজের আমি এইভাবে ঘুম পাড়াই, নাহলে ঘুম আসে না। বাটা ভরে পান দেব, কাল ভরে খেয়েও, ঘুম পাড়ানি মাসি পিসি
ওদের বাড়ি এসো। আপনার সঙ্গে আমার এখন পর্যন্ত এমন কোনো সম্পর্ক হয় নাই যে বালিশ ভিক্ষা মারতে পারেন। রেখে গেলেন তো হেরে গেলেন। কি নাস্তা করতেছেন দেখি? যা দেখার চোখ দিয়ে দেখেন, হাত দিচ্ছেন কেন? ক্ষুধা লাগলে যান, লেগে খায় আসেন, টাকা থাকা লাভ নেই। ওটা মানুষ না পাইতাম এখন তো। হ্যাঁ, একটা মানুষ ক্ষুধার্ত তাকায় দিছে খাবারের দিকে। হ্যাঁ, তারা অফার করতেছেন না। এই সংসার করি আমি। সংসার করতে না চলে চলে যেতে পারেন, বাসা নেওয়া হয়ে গেছে, এখন আমি একাই থাকতে পারবো। কে যেন আসছে, যান দরজাটা খুলে দেন। ক্ষুধার তো আমার এনার্জি নাই শরীরে। আপনি দরজা খুলে দিন। আরে আমি খাইতেছি। আপনি ও ভাই আসছেন? কি নাস্তা করছেন ইমন সাহেব? নাস্তা করতেছি ভাই। বসেন 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 বসেন। আমার বউয়ের হাতে বানানো চমৎকার নাস্তা বানায়। রুটি ভাজি আর ডিম ভেজে নিয়ে এসো। নাস্তা করবেন? এখন আমি আর নাস্তা করব না, তবে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে দুপুরে আপনাদের সঙ্গে একটু খাবো। মানে ভাবির হাতের রান্না একটু টেস্ট করতে চাই। বাহ বাহ বাহ। না মানে এমনিতে কোনো আপত্তি থাকার তো প্রশ্নই ওঠে না, কিন্তু আজকে দুপুরে আমাদের প্ল্যানিংটা ছিল বাইরে খাওয়ার, ভেবেছিলাম বাসায় রান্না করব না। হ্যাঁ, ফালতু কথা বলে নাকি ভাই? কোনো ব্যাপার না, আপনি দুপুরে খাবেন। তুমি দুপুরবেলা রান্না করবো, আমরা বাইরে একদিন যাবো, এটা কোনো কথা? সে বাড়িওয়ালা, এটা তুমি বুঝতেছো না? আর এত ভালো মানুষ, তুমি তার এই ধরনের কথা একটা বলে ফেললাম মুখের উপরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারা আজকে গিয়ে বাইরে খান, অন্য কোনো দিন খাবো, কোনো অসুবিধা নেই। না না, রহমান 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 ভাই, আপনি আজকে দুপুরবেলাই খাবেন, আমি যাবো, আমি বাজার করে নিয়ে আসবো। কোনো ব্যাপার না, তুমি রান্না করবো, পারবা না? কি বলো? জি অসুবিধা নেই, রাতে না হয় বাইরে খেলাম। রাতে বাইরে খাবো আমরা, কোনো ব্যাপার না। ভেরি গুড, তাহলে আপনাদের দাওয়াত আমি কবুল করলাম। আজ আমি উঠি তাহলে। হ্যাঁ গান। হ্যাঁ আসছি ভাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি গোসল টোসল করে চলে আসবেন দুপুরের দিকে। ওকে। তো আমি বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, কি আনবো? বাসমতি চাল নাকি চিনি গুঁড়া? আপনি দাওয়াত করছেন না, আপনি নিজের হাতে রান্না করে খাওয়াবেন, আমি একটা কিছু রান্না করতে। আমার কোনো অসুবিধা নাই, আমি রান্না করতে পারি, কিন্তু আমার তো রান্না খারাপ। সে তো মনে করবে যে আমার বউর রান্না। বদনাম হলে আপনার হবে, আমার তো না। কি আনবো? চিনি গুঁড়া না মাথা আনেন। আচ্ছা, একটা রুটি কিন্তু রয়ে গেছে, ভাজি যদিও নাই। আমার নাই, কেমন লাগতেছে রান্না? অসাধারণ, অসাধারণ ভাবি। আমার কি মনে হচ্ছে জানেন, আপনার জন্মই হয়েছে এই দাওয়াত করে খাওয়ার জন্য। তাই তাই না? হ্যাঁ, বংশী ফ্যামিলির মেয়ে তো, খালি মানুষকে দাওয়াত করে আর খাওয়ায়। আপনার যখন মনে হয় আপনি চলে আসবেন, তাই না? কি ভাবি, আসবো? জি অবশ্যই। মাংস নেই? না, আমার দাও মাংস। জানেন লিমন সাহেব, আলু না মাংস। দেখ জি বলেন। হ্যাঁ, আমি ঠিক করেছিলাম বিয়ে করবো না, মেয়ে মানুষ মানেই যন্ত্রণা।
কিন্তু আমি আমার মত পাল্টেছি। যে বউ, ঘরের বউ এরকম রান্না করে তার যন্ত্রণা সহ্য করা যায় কি? বিয়ে করলে বউ পেন, বিয়ে না করলে গ্যাস্ট্রিকের পেন। হোটেলে খেতে হয় তো। ও বাবা, রসিক মানুষ। মাংস দাও, মাংস দাও। দাদা দাদা তো আর নেবেন না? না, আমি আর নেবো না, আমার একদম। আরে আপনি কই রওনা দিচ্ছেন ব্যাগ ট্যাগ নিয়ে? আপনার সাথে আমি আর থাকবো না। কেন? কেন বোঝেন না? আপনার কারণে আমার রাতে ঘুমে ডিস্টার্ব হয়। আমি নাস্তা বানিয়ে রেখে সেগুলো আপনি খেয়ে ফেলেন, আবার ইচ্ছা করে বাড়িওয়ালাকে দাওয়াত করেন যাতে কষ্ট করে আমার রান্না করতে হয়। আপনার সাথে থাকা সম্ভব না। আরে সংসারে এইসব টুকটাক ঝামেলা হয়, এই জন্য সংসার ছেড়ে চলে যেতে হবে, এটা কোনো কথা? কিসের সংসার? আপনার বিয়ে করা বউ আমি? সংসার সংসার বলতেছেন? তারপরে এক ছাদের নিচে তো আছি, এটা তো একটা সংসারই। মানে আপনি তো আমার রুমমেট। আপনার মতো লোকের রুমমেট হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আরে বললে এলো নাকি, বউ দেখে বাসায় ঢুকছি, বাড়িওয়ালা যদি জিজ্ঞেস করে বউ কোথায়, কি জবাব দেবো আমি? অন্যের সাথে ভেগে গেছে এটা বলবেন? আরে দূর, শোনেন, যেসব পুরুষ মানুষের বউ ভাইগা যায় তাদেরকে ভালো চোখে দেখে না। অবশ্যই ভালো চোখে দেখে। আপনি একটা স্ট্যাটাস দিয়ে দেন, এগেইন সিঙ্গেল, দেখবেন ফেসবুকে দুনিয়ার মেয়েরা আপনাকে নক করছে। আরে দূর ভাই, কি বলতেছেন না বলতেছেন, বিয়েই তো করি নাই, স্ট্যাটাস কেমনে কি দেবো? শোনেন, এগুলো বাদ দেন, বাসায় চলেন, দুইজন বসিয়ে আলাপ আলোচনা করি, মীমাংসা করে ফেলাই। চলেন। মাফ করেন, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আমি এভাবে থাকতে পারবো না। দরকার হলে আমি রাস্তায় থাকবো। বাঘে ধরবো কিন্তু। আফ্রিকার জঙ্গল না এটা, সুন্দরবনও না। সব ঠিক বলছেন, পুলিশে ধরে থানায় নিয়ে যাব। বাচ্চা মনে করেন আমাকে? হ্যাঁ, ও কারণে কেন পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? শোনেন, সংসার ছেড়ে বাইরে ঘোরাঘুরি করলে আপনার অমঙ্গল হবে। আপনার সাথে থাকার চাইতে আর কি বড় অমঙ্গল আমার হবে? এক মাসের ভাড়া তো দিছেন, একটা মাস থেকে যান, এক মাসে কিন্তু ভালো লেগে যেতে পারে। একদিনও না। তাহলে তো আর আমার বলার কিছু নাই, একটা কথাই বলতে পারি, আপনার জন্য আমার দুয়ার সব সময় খোলা আছে। যদি থাকার জায়গা না পান, চলে এসেন। রে যাবি নাকি? কোথায় যাব? ভালো হোটেল আছে, গেলে চল। আরে ভালো আছিস কিন্তু, বাড়াই দেবো না। আরে চল, বাড়াই দেবো। বুঝলেন লিমন সাহেব? না, হ্যাঁ, মানে আপনি তো কোনো কিছু বলেন নাই, সে কারণে বুঝি নাই। ও না, মানে মেয়েটাকে দেখতে খুবই সুন্দরী আর কথাবার্তা অত্যন্ত মিষ্টি। বাড়িওয়ালার স্ত্রী হওয়ার পক্ষে একদম পারফেক্ট। বাড়িওয়ালার স্ত্রী হওয়ার পক্ষে পারফেক্ট, এটা বুঝলেন কেমনে ভাই? বুদ্ধি। দেখুন, সাধারণ স্ত্রী আর বাড়িওয়ালা স্ত্রী এর মধ্যে তো একটা পার্থক্য থাকবেই। সাধারণ স্ত্রীর বুদ্ধি যদি হয় 100%, তাহলে বাড়িওয়ালা স্ত্রীর বুদ্ধি হবে 150%, আর এই মেয়ের বুদ্ধি পুরো 200%। তাহলে তো খুবই ভালো হইলো ভাই, আপনি তো ওর কাছ থেকে বুদ্ধি ধার নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। এই মেয়ে যদি আমার সংসারে আসে, তাহলে তো আমার পুরো বাড়িটা একটা বুদ্ধির কারখানা তৈরি হবে। বলেন কি? ঘরে বুদ্ধি, বাইরে বুদ্ধি, সিঁড়িতে বুদ্ধি, ছাদে বুদ্ধি, চারিদিকে শুধু বুদ্ধি বুদ্ধি আর বুদ্ধি। আচ্ছা, তবে একটা সমস্যা আছে লিমন ভাই। কোনো সমস্যা নাই রহমান ভাই, কোনো সমস্যা নাই। তাই? হ্যাঁ, শোনেন, বলুন। প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন বলেন কি সমস্যা? তো বলছি, আপনি একটু ওইখানে। আচ্ছা, হ্যাঁ বলেন, সমস্যা বলেন। সমস্যাটা হলো,
আসলে আমার বয়সটা তো একটু বেশি হয়ে গেছে, সেই কারণে যদি মেয়ের বাবা মা আমার সঙ্গে বিয়ে দিতে না চায়, একমাত্র মেয়ে তাদের। এটাই টেনশন আপনার? হ্যাঁ, এটাই হচ্ছে আমার একটা টেনশনের কারণ। মেয়ের বাবা আমার কি নিজের বাড়ি আছে? না, ও ঢাকাতে থাকে, ভাড়া বাড়িতে। হ্যাঁ? আপনার টেনশন ফিক্কা মেরে ভালায় দেন। আচ্ছা, আপনি বাড়িওয়ালা, নিজের বাড়ি আছে, এটাই আপনার যোগ্যতা। আপনার বয়স যদি 70 হইতো এটা কোনো ব্যাপার না। আপনার বয়স তো 70 না, না তাই না? আর দেখতে মনে করেন হ্যাঁ একটু চুল টুল পাকছে, হ্যাঁ, আর চেহারা সুরত তো আপনার একটু ইউরোপিয়ান খেলা আছে কিন্তু আপনার চেহারায়। সিরিয়াসলি মনে করেন যে চুল সাদা ইউরোপে তো এমনি, হ্যাঁ, কোনো ব্যাপার না। শোনেন, মেয়ের বাবা মা হ্যাঁ একটা বাড়িওয়ালার কাছে তাদের মেয়েকে বিয়ে দিতেছে, এটা অনেক বড় ব্যাপার। আপনি শুধু একটা কাজ করবেন, হ্যাঁ বলুন। ওই বাড়িতে গিয়ে মেয়ের বাবা মারে বলবেন যে আব্বা আম্মা, আপনার মেয়ে যেমন আমার সঙ্গে থাকবে, আপনারা দুইজনও বাবা মা হিসাবে আমার ফ্যামিলিতে থাকবেন, একই ফ্যামিলিতে। বাস, খেলা শেষ, রাজি হয়ে যাবে। হ্যাঁ, সত্যি রাজি হবে? মিথ্যা রাজি হওয়ার কোনো উপায় আছে? আপনি বুঝেন না কেন? রাজি হওয়ার নানান কারণ আছে। ধরেন আপনার যে এইজ, হ্যাঁ, মেয়েটার বিয়ে করলেন, আপনাদের মধ্যে এইজের একটা ফারাক আছে, আপনি মরে গেলেন দুম করে, তা আপনি মরে গেলেন, ম্যানেজ মর্টাল, মানুষ মরবেই। হ্যাঁ, আপনি মরে গেলে তো এই বাড়ি ওই মেয়েটার না, সে আর একটা বিয়ে করে নিল, তারপর মনে করেন যে তার বাচ্চা কাচ্চা হইলো, মানে কোনো প্রবলেম নাই তো। আপনি আসলে মৃত্যুর আগের জীবনটাই তো চান, একটা মৃত্যুর আগেই তো একটা দাম্পত্য জীবন, মৃত্যু পরবর্তী দাম্পত্য জীবন তো চাইতেছেন না? সিম্পল। আমি কিন্তু আপনাকে আপনার স্ত্রীকে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। খুব ভালো, ঠিক আছে, এটা আমরা। আচ্ছা, আপনার স্ত্রীকে দেখছি? আমার তো স্ত্রী, মানে সে তো আমার, ও আমার বোর কথা বলতেছেন, দেখতেছেন না, সে বোনের বাড়ি গেছে বেড়াইতে। ও আচ্ছা, তাই সেই জন্যই দেখছি ঘরটা খালি খালি। না ঠিক আছে, সেই মনে হয় চলে আসছে। হ্যাঁ, দেখুন। তোমার না রাত্রে থাকার কথা, ওই জায়গায় চলে আসলা সকাল। কি ব্যাপার, ভাবি কথা বললেন না? কোন ভাবি? আমার বউ। হ্যাঁ, আমার বউ তো আমার সঙ্গে কথা বললো না, রাগ করছে। মানে আমার যাওয়ার কথা ছিল তো, আচ্ছা, সে কারণ আমার ছাড়া চলতে পারে না, খুব ভালোবাসে। না আচ্ছা, ঠিক আছে লিমন ভাই, আমি তাহলে এখন আসি, আপনি ভাবির কাছে যান। হ্যাঁ, যা। হ্যাঁ, মানে যাবেন বললেন, বললে যান। আসছি। হ্যাঁ হ্যাঁ, যান। কে নাকি এই বাসায় আর ফিরে আসবে না, আমার সঙ্গে থাকবে না, তাহলে আবার ফিরে আসলো কেন? এরকমই হয়, বুঝলেন? স্বামী সংসার ফেলাইয়া চলে যাওয়া যায় না, সম্ভব না এটা। আপনি কি চান এখন আমি আবার বেরিয়ে যাই? কি হয়েছে আপনার? আপনি বলছিলেন না রাস্তায় আমাকে বাঘে ধরবে, সত্যি বলছিলেন। রাতের বেলা একটা মেয়েকে একলা রাস্তায় পাইলে কিছু কিছু পুরুষ বাঘের চেয়ে হিংস্র হয়ে যায়। কি বলেন? আপনার কোনো ক্ষতি হয়েছে নাকি? না, তার আগেই তো এখানে চলে আসছি। আসলে আমার যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য আপনার এখানে আমি বারবার ফিরে আসি। বাবা নাই, মা নাই, চাচারা কেউ গ্রহণ করে নাই।
মামার কাছে থাকতাম। মামা মারা যাওয়ার পর মামি আর রাখতে চায় নাই, বের করে দিছে। অনেক কষ্ট করে সারভাইভ করতেছিলাম। আমার কাছে আসলে এখন তেমন কোনো টাকাও নাই যে আমি আরেকটা বাসা নিব। বিশ্বাস করেন আমি এরকম মেয়ে না যে একটা লোকের সাথে একটা রুম শেয়ার করে থাকবো, কিন্তু আমার আসলেই যাওয়ার কোনো জায়গা নাই। আপনার কে বলছে যে আপনার যাওয়ার জায়গা নাই? বাসাটা তো আপনারই, আপনিই ভাড়া নিচ্ছেন। আমি তো আসলে এখানে কেউ না। আসলে এই কদিন আমি আপনার সঙ্গে মজা করছি। আপনার সত্যি সত্যি খারাপ লাগে জানলে আমি আপনার সঙ্গে থাকতাম না, চলে যেতাম। প্লিজ আপনি কান্নাকাটি করেন না, খারাপ লাগতেছে আমার। আমি কালকে সকালেই কোথাও চলে যাব। কোথায় থাকবেন? আপনার কাছেও তো টাকা নাই, রাস্তায় থাকবেন? হয়তো একটা মেয়ে রাস্তায় না থাকতে পারলেও এখনো তো একটা ছেলে রাস্তায় থাকতে পারে। আর অভ্যাস যে নাই একদম তা তো না। আমার জীবনটা অনেকটা আপনার মতোই, বাপ মা নাই, এতিমখানায় বড় হয়েছি, পড়াশোনা করছি। একটা চাকরি করতাম কিন্তু ঘুষ খাইতে পারি না, সেই জন্য চাকরিটা চলে গেছে। এখন এই নতুন শেয়ার ব্যবসায় ঢুকছি, আশা করি ভালো কিছু করতে পারবো। তখন একটা বাসা নিয়ে নেব, এই আর কি। আর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়েটা করলেও তো অন্তত বাসা নিতে এত সমস্যার সম্মুখীন হতেন না। আমি তো খুব ধনী কেউ না, বাড়িওয়ালা না, যে কন্যাদায়গ্রস্ত পিতারা কন্যা নিয়ে আমার জন্য বসে আছে। লিমন ভাই, ভাবি কোথায় গেলেন সব? আরে রমন ভাই, আসেন। একটা খুশির খবর। আচ্ছা, মেয়ের বাবা মা মেনে নিয়েছে। কালই আমি বিয়ে করতে যাচ্ছি। ভাবিকে ডাকেন। তৃষা, আমি যা বললাম তাই তো হইল। ও, আপনি একটা জিনিস, খানা জিনিস। এই যে বিয়ে ঠিক, মেয়ের বাবা মা রাজি। ও, কংগ্রেচুলেশন। ও, কালকেই বিয়ে করতে যাচ্ছি। খুবই খুবই আনন্দের। কি এটা? মিষ্টি। ও, মিষ্টি করি আমরা। হ্যাঁ আচ্ছা রমন ভাই, হ্যাঁ তাহলে মানে তড়ি ঘড়ি করেই তো সব কিছু করতে হবে মনে হয়। হ্যাঁ। সেক্ষেত্রে একটু আমরা খান খান। আমার কাছে মনে হয় কি আমরা মানে খরচ টরচ কীভাবে কত কি যাবে টাবে সেটা একটা আমরা করে ফেলি নাকি? না, খরচের সেরকম কিছু নেই, সেটা তো আছেই। আর আরে নেই বললে হবে নাকি? আপনি কি বলেন? খরচ করতে হবে না? আপনি এত বড় কয়েকটা বাড়ির মালিক, আপনি খরচ করে বিয়ে করবেন না? ঠিক আছে, কাগজ কলম হলে ভালো হয়। দাও। কি যে খুশির সংবাদ, কি যে খুশির সংবাদ। অবশেষে আর কি। হ্যাঁ, আপনি কি খান? না না না, আপনার খান। অনেক দেরি হয়ে গেছে, চুলও পেকে যাচ্ছিল। অবশেষে একটা। আপনার বিয়েটা কি কালকেই হতে হবে? আর সময় নেই। কারণ কি? দেখতে তো পাচ্ছেন কি চেহারাটা হয়েছে, চুল টুল পেকে গেছে। ও, একদিন অবশ্য সব পেকে যাবে। হ্যাঁ, তাই। ও, তাহলে আমরা হ্যাঁ বসে, আপনাদের একটা কমিউনিটি সেন্টার তো লাগবে। কিসের কমিউনিটি সেন্টার? আমার তো ছাদ আছে, ছাদেই হবে। ও আচ্ছা, হ্যাঁ কমিউনিটি সেন্টার বাদ, ওটা বাদ দেন। ছাদ ভাড়া। আবার নিজের বাড়ি। ও হ্যাঁ, আপনার নিজের বাড়ি, তাহলে তো পুরোই বাদ। তাহলে আচ্ছা, এখন আপনার গেস্ট টোটাল কতজন হবে ভাই? গেস্ট
ধরুন প্রায় 100 মতো ধরুন। 150 জন লোক পার হেড খাবার বাবদ কত যেতে পারে? নিজেরা বাজার করে দিলে খুব বেশি লাগার কথা না, 600-700 অবশ্য ডিপেন্ড করে। আচ্ছা 700ই ধরি আমরা। হ্যাঁ তাহলে 150 জন ইন্টু 700, 700 5 7 35, 5 হাত থেকে 3, 7 থেকে 7 3 10, সামনে 2টা শূন্য, 1 10 শতক, সহস্র লক্ষ, 1,05,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সাজাতে ছাদটা দিতে কত লাগতে পারে? আমার মনে হয় মানে যারা সাজায় ওই ডেকোরেটরের দোকানে যে লাইট টাইট পাওয়া যায় ওরা তো সাজায়, ওদের কাছ থেকে চার্জ নিয়ে যেতে পারে। তারপর একটা ধরে নেই 30,000 টাকা। হ্যাঁ 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 ঠিক আছে। 30,000 টাকা ওকে। তারপরে রইল শেরওয়ানি। হ্যাঁ শেরওয়ানি তো একটা হলেই হয়, একটা শেরওয়ানি কত ধরবো? 10,000 নাকি? 10,000। আর ওই যে ভাবির জন্য কি কেনাকাটা করতে হবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কত? তা ধরেন 1 থেকে 1.5 লাখ ধরে। না এটা গোল্ড কিনলে তো এটা ও হবে না। আপনি আসলে আচ্ছা, বিয়ের ব্যাপারে অভিজ্ঞ না তো, বিয়ের বাজার সম্পর্কে জানেন না। 1.5 লাখ টাকার কথা বললে বউ চলে যাবে। ও না না, আপনারা ঠিক করেন। তাহলে কত ধরবো? এখন আপাতত জাস্ট বিয়ের জন্য অল্প করে গোল্ড কিনো, পরে ভাবি নিজের পছন্দ মতো কিনে নেবেন। 7 লাখ ধরি অ্যাটলিস্ট। হ্যাঁ 7 লাখ কম করে হলে 7 লাখ। একদম 7 লাখ। আচ্ছা কাজের খরচটা শুধু ডাবল যাবে। কাজের খরচ ডাবল। কিসের ডাবল? কাজের খরচ বুঝলাম না। মানে এই যে গেস্ট, হ্যাঁ গেস্ট তো 150 জন হয়ে গেল। আপনার গেস্ট হয়ে গেল। আমারও গেস্ট 150 জন। রাইট। শেরওয়ানি দরকার নেই। হ্যাঁ। আর বউর যে সাজানোটা হয়ে গেল, ওটা তো হয়ে গেল। ওটা Very good. শুধু কাজের খরচটা আমার ডাবল লাগবে এই আর কি। কি জন্য? আরে ভাই কাজী তো বিয়ে একটা পড়াবে না, 2টা পড়াবে না বিয়ে। দুটো বিয়ে মানে আমি বুঝলাম না। মানে আমরা কিসের তো দুটো বিয়ে? আমাদের বিয়েটা পড়াবে না। আপনাদের বিয়ে হয়নি? না ভাই আমরা বিয়ে করি নাই ভাই। সে কি? এখন আপনি বের করে দিলে বের করে দেন, কিন্তু আমরা বিয়ে করি না, এটা সত্যি। কি বলছেন আপনি?